আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার আর কোটি কোটি টাকা ঘুষ লেনদেন চলতেছে সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোটি কোটি শত কোটি টাকার খেলা চলতেছে। সেখানে টাকার বিনিময়ে কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, কাউকে জেল দেওয়া হচ্ছে, কাউকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এটা এখন ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে একটা বড় করে সাইনবোর্ড দিয়ে লিখে দিলেই পারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে টাকার বিনিময়ে কাউকে ফাঁসি দেওয়া হয়, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়, আবার উপযুক্ত টাকা আমাদেরকে দিলে ফাঁসির আসামিকে মাফ করে দেওয়ার ক্ষমতা আমরা রাখি, যাবজ্জীবন জেলপ্রাপ্ত আসামিকে আমরা মাফ করে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল ৭১-এর যুদ্ধ অপরাধী রাজাকার, আল বদর, আল শামস এদের বিচার করার জন্য। সেখানে হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, বিচার হয়েছে এবং রাজাকারদের বিচার চলমান ছিল। ভাগ্যচক্রে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনার সরকার, সেই শেখ হাসিনার সরকারই পালিয়ে গেল দেশ থেকে। এখন জামায়াত, যেহেতু যুদ্ধাপরাধী জামাতের বিচার হয়েছে ওই আদালতে, এবার জামায়াত করলো কি, সেই ট্রাইব্যুনালটা দখল করলো, কইরা তাদের সাবেক শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, শিবিরের নেতা তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে দিল ওখানে, কইরা সেখানে আরও ১০-১২ জন শিবির বা ওই চিফ প্রসিকিউটর সাবেক শিবির ক্যাডার তাজুল ইসলামের সাঙ্গপাঙ্গ আরও উকিল ১০-২০ জন নিয়ে তারা একটা চিফ প্রসিকিউটর প্যানেল তৈরি করলো, সিন্ডিকেট তৈরি করলো। বিচারকও তাদের মতো করে তারা নিয়োগ দিয়া জামায়াত এবারকার একটা বিচার শুরু করলো। সেখানে একটা অধ্যাদেশ জারি করলো, অধ্যাদেশের তো বাদশা ছিলই, অধ্যাদেশ মব সম্রাট ডক্টর ইউনূসকে দিয়ে একটা অধ্যাদেশ জারি করলো যে এই ট্রাইব্যুনালেই বিচার করা যাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগদেরকে গণহত্যার দায়ে, অপরাধের দায়ে। ঠিক আছে, আমরাও বিচার চেয়েছি, সবাই বিচার চেয়েছি, বিচার হোক। এবং ইতিমধ্যে শেখ হাসিনা সহ আর কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, হোক, অপরাধীর বিচার হবে। দেশবাসী না করবে কেন? কেউ কি না করেছে? না করে নাই। এবার আসেন খেলা শুরু। বাংলাদেশে একমাত্র সৎ লোক হলো জামাত। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, দাঁড়িপাল্লাই ভোট চাই। দাঁড়িপাল্লাই ভোট দিলে বিনা হিসেবে বেহেশতে চলে যাবে, কারণ বেহেশতি লোক হলো সব জামাত, ফেরেশতার দল। যে কোনো লোক জামাত ইচ্ছা করলে করতে পারে না, তাদের নীতি চরিত্র হইতে হয় ফেরেশতার মতন। জামাতরা ঘুষ খায় না, চান্দাবাজি করে না, মাগিবাজি করে না, পোলাপান পুন্দায় না, তারা একদম ফ্রেশ। কিন্তু এই জামাতকে ৭১ সালে বাংলাদেশের মানুষ দেখেছিল লুটপাট, খুন, ধর্ষণ থেকে এমন কোনো কাজ বাকি রাখে নেই তারা করতে। কিন্তু এখন বলতেছে এই নতুন জামাত যে আমরা ওই পর্যায়ে এখন আর নাই, ওইটা ভুলে যান, ৫৪ বছর আগের কথা। এখন আমরা পীরে আউলিয়া, কামেল কিবরিয়া, মোস্তফা, আমরা এখন সবাই ফেরেশতা। এবং আমরা এবারকার সরকার গঠন করলে বুঝতে পারবেন যে আমরা দেশটা কিভাবে চালাই। হজরত ওমর কিভাবে দেশ চালিয়েছিল, হজরত আবু বকর কিভাবে দেশ চালিয়েছিল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধারায় দেশ চালিয়েছিল, আমরা দেশটাকে সে ধারায় নিয়ে যাব। তো যাই হোক, আমরা একটু দেখলাম, নমুনা ৭১ দেখছিলাম, তাদের এইসব কথাবার্তাও শুনলাম। তারা ভাই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তারা দখল করল।
বিচার তো দেশবাসী চেয়েছে, আওয়ামী লীগের চাই নাই, অপরাধীর বিচার চেয়েছি। তো আগেই তো দখল বুঝি নাই, বিচার হইতেছে, আমরা সবাই সমর্থন দিলাম, খুব ভালো কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারটা তো এমনি যে নর্মাল কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, স্পেশাল কোর্ট, এগুলো করা যেত, কিন্তু না। যেহেতু এখানে যুদ্ধ অপরাধীদের বিচার আওয়ামী লীগ করছে, আজ আওয়ামী লীগকে বাটে ফেলাইছি। যে আদালতে আমাদের যুদ্ধ অপরাধের দায়ে নেতাদের বিচার করছে, ফাঁসি দিছে, ওই আদালতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লোকদের বিচার করব, ফাঁসি দিব, প্রতিশোধ দিব। এটা হলো কি, রাজনৈতিকভাবে তারা একটা প্রতিশোধ নেবে। এই জন্যে অধ্যাদেশ জারি করে, ওখানে তো খালি ৭১ যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ওটা করা হয়েছিল। ওখানে তো শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে এই জন্য ওটা করা গেছিল। কিন্তু ওই যে মব সম্রাট ইউনূস আছে না, উনি অধ্যাদেশ জারি করে এটা করছে, যেটা শেখ হাসিনা সহ এই সবার বিচার এখানে করা যাবে, অধ্যাদেশ। ভালো কথা। এবার শুনেন, শেখ হাসিনাকে যে মামলাতে ফাঁসি দেওয়া হয়েছে, সেই মামলার শেখ হাসিনার আইজি ছিল হলো মামুন সাহেব, চৌধুরী কি আবদুল্লাহ মামুন, আল মামুন। তো শেখ হাসিনা তো কাউকে গুলি করেনি, করছে? গণভবন থেকে বেরোইছে? বেরোয়নি। সে তো আইজিকে নির্দেশ দিচ্ছে, গুলি করলে আইজি মারছে, আইজির নেতৃত্বে পুলিশ, র্যাব এরা মারছে। কিন্তু এই ৭ লোকের দল তাজুল ইসলাম করলো কি, শোনা যায় ১,০০০ কোটি টাকার মতো একটা লেনদেন হয়েছে ওখানে। কারণ ওই যে আরেকজন প্রসিকিউটর শিশির মুনির, তার বাড়ি, আর চৌধুরী আবদুল্লাহ আইজিপি যে, ওনার বাড়ি এক জায়গাতে। তাহলে ফাঁসি হইলে তো আগে হইব আবদুল্লাহ মামুনের, সে পুলিশের আইনি ছিল, সব অস্ত্র তার কাছে। শেখ হাসিনার হইব পরে, তার কাছ থেকে ১,০০০ কোটি টাকা নিয়ে তাকে বানাই দিল রাজসাক্ষী। রাজসাক্ষী হলে কি হবে, তাকে মাফ করা যাবে, সে স্বীকারোক্তি দিবে। কিন্তু রাজসাক্ষীর একটা নীতি আছে, যেমন ধরেন এমন একটা জটিল মামলা, কোনো সাক্ষী পাইতেছে না, খুন হয়েছে, ১০ জন সন্দেহভাজন ধরা পড়ছে, ওদের মধ্যে থেকে কেউ যদি স্বীকারোক্তি দেয়, যেহেতু সাক্ষী নাই, ওরা যদি স্বীকারোক্তি দেয়, তাহলে যে রাজসাক্ষী হলে তাকে মাফ করে দিয়া বা সাজা কমাইয়া দিয়া বাকিগুলোর বিচারটা করা যায়। কিন্তু যেখানে ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের হাজার হাজার না লাখ লাখ ভিডিও ফুটেজ আছে, লক্ষ লক্ষ কি ভিডিও ফুটেজ আছে, সেইখানে তো রাজসাক্ষী দরকার হবে না। কিন্তু শোনা যায় যে ১,০০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আইজিকে বানাইছে কি, রাজসাক্ষী বানাইয়া শেখ হাসিনা সহ বাকিগুলারে ফাঁসি যাবজ্জীবন দিয়া দিছে, ভালো কথা। কিন্তু আর আবদুল্লাহ হলো মাপ, যে মেন অপরাধী সে মাপ। তাও সব তখন যে গুঞ্জনটা ছিল যে ১,০০০ কোটি টাকার লেনদেন হয়েছে, লেনদেন হয়েছে, লেনদেন হয়েছে, কোনো ডকুমেন্টস ছিল না। তারপরে ডকুমেন্টস আসা শুরু হলো। একটা সময় যা এই রাজাকার সন্তানদের, এই যে চিফ প্রসিকিউটর, তাজুল সিন্ডিকেটের নিজেদের মধ্যে টাকার ভাগযোগ নিয়ে গ্যাঞ্জাম লেগে গেল। তাদেরই আরেক প্রসিকিউটর সুলতান মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন কিছুদিন আগে, একটা বিরাট, যে আশুলিয়ায় যে পুলিশেরা ছাত্রদের হত্যা করছিল এবং ওই যে আগুনে পুড়ে মারছে, সেই মামলায় যে মেন হত্যাকারী তাকে আবার রাজসাক্ষী বানিয়ে দিয়েছে তাকে। আচ্ছা, নির্দোষ মানুষগুলোর ফাঁসিয়ে দিয়ে তাকে রাজসাক্ষী। সেই চিফ প্রসিকিউটর সুলতান মাহমুদ তার ফেসবুকে বিস্তারিত লেখছে, কি লেখছে, যে ব্যাগ ভরার টাকা নিয়ে ওই আফজাল পুলিশ তার স্ত্রী ডাইরেক্ট চেম্বারে ঢুকছে প্রসিকিউটরের, ভারী ব্যাগ ভরার টাকা নিয়ে। এটা মিথ্যা কথা লিখবো? ফেসবুকে ডাইরেক্ট নাম টাম
টাইম টুইম উল্লেখ করে দিয়ে দিছে। হ্যাঁ, ওই মামলাতেও সেই আফজাল খালাস দেখেন নাই, সব হাউমাউ কান্দাকাটি করে বলতেছে যারা এই ঘটনা ঘটাইছে তাগো রাজসাক্ষী করে মাপ, আর আমাকে নির্দোষ মানুষকে ফাঁসি দিল। এখানেই শেষ না, 16 কলা পূর্ণ হয় নাই, এটা তো কেবল চলতেছিল। এইবার বিএনপি ক্ষমতায় আসলো, এইবার কিছু অডিও, হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু অডিও ভাইরাল হয়ে গেল। এটা চলে গেল প্রথম আলোতে, চলে গেল কালবেলাতে, এটা চলে গেল নতুন যে এখন আইনমন্ত্রী হয়েছে বিএনপির, ওনার কাছে চলে গেল। এবার কি হলো, সেই রেকর্ডগুলোতে বলতেছে ওই যে আওয়ামী লীগের সাবেক এমপি, ওনার নাম জানি কি, চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি, ওনার কাছ থেকে 1 কোটি টাকা ওনার পরিবারের কাছে চাইতেছে। চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী। ফজলে করিম চৌধুরীর কাছে এই পান্ডা হলো কে, এটা এর জুনিয়র, এই যে তাজুল, চিফ প্রসিকিউটর তাজুলের জুনিয়র, প্রসিকিউটর সাইমুম কবির তালুকদার। সে ফোন করে বলছে যে 1 কোটি টাকা যদি দিতে পারেন তাহলে আপনাদের এই সাবেক এমপিকে আমরা বাঁচিয়ে দিব। কোনো ব্যাপার না, 10 লাখ টাকা আগে দেন, 10-20 লাখ টাকা আগে দেন, আর বাকিটা পরে আস্তে আস্তে দেন, আমরা প্রসেস করতে থাকি। তাহলে আব্দুল্লাহ মামুনের এই যে রাজসাক্ষী করার থেকে শুরু হয়েছে, প্রথম অভিযোগ 1000 কোটি, তারপরে ব্যাগ ভরে আর তারপরে প্রত্যেকটা আসামির কাছে ফোন করা হইতেছে, মোটামোটাগুলাকে ধরা হইতেছে ফোন করে। যারা মেন অপরাধী, সেগুলা যাদের অপরাধী যারা মেন, যেমন এই যে ফজলে করিম চট্টগ্রামের এমপি, তারে মাফ করবো কেন, তার কাছে 1 কোটি চাইছে, 1 কোটিও দিতে পারবে সে, 5 কোটিও দিতে পারবে, কিন্তু অপরাধ করলে তো সেই করছে, ছেলাপুটিরা তো করে নাই, ছেলাপুটিরা হলে সহযোগী, ওদের নির্দেশই হয়েছে, সেগুলোরই টাকা নিয়ে মাফ করে দিচ্ছে। এরকম অনেকগুলো অডিও টেপ এখন বর্তমান আইনমন্ত্রীর হাতে। আইনমন্ত্রী ফোন দিছে, আইনমন্ত্রী বিএনপি আসার সাথে সাথে ফোন দিছে চিফ প্রসিকিউটর তাজুলের কাছে যে আপনারা এই যে রাজসাক্ষী সুক্ষী ভাই বানাইছেন, এগুলো সব ডকুমেন্টস আমার হাতে চলে এসেছে, আজকে পদত্যাগ করেন, না হলে আপনাকে পুলিশে দিব। তাজুল তাড়াতাড়ি করে পদত্যাগ করে গেছে। যদি এগুলো ঘটনা না থাকতো রে ভাই, ওরা যদি সেই সৎ লোক হইতো আর বিএনপি আইসা লগে লগে ওকে পদত্যাগ করতে বলতো, সারা দেশ জামাতে ইসলাম একদম উত্থাল করে ফেলতো, তারেক রহমানের ক্ষমতার থেকে টেনে নামিয়ে ফেলতো, যে তোমরা ফ্যাসিবাদের বিচার করতে দিবা না, এই জন্যে আমাকেও সব লোককে এখান থেকে বের করে দিতেছ। কিন্তু দেখেন জামাত টু শব্দ করে নেই, করার কোনো ক্ষমতাও নাই। কেন নাই? এই যে কার কাছ থেকে কত কোটি টাকা নিচ্ছে, কত কোটি টাকা চাইছে, সব রেকর্ডার, ডকুমেন্টস, সাক্ষী সব তো এখন মন্ত্রণালয় চলে আসছে। এতদিন তো ওদের ভয়ে কেউ কথা বলতে পারে নাই, মবের ভয়ে মেরে ফেলবো, কিন্তু এখন তো একটা নির্বাচিত সরকার আইছে, এখন দেখেন প্রথম আলোর হাতে এত টেপ, ওরা এতদিন প্রকাশ করার সাহস পায় নাই, বিএনপি ক্ষমতার আসার পরে তারা এগুলো ছাপতেছে। কালবেলার হাতে এত টেপ, বা ওই যে যাদের কাছে টাকা পয়সা চাইছে ওরাও তো রেকর্ড করে রাখছে না, তারাও কিন্তু এগুলা ছাড়াতে পারে নাই। কিন্তু এখন কথা হলো কি, হ্যাঁ, তারপরে তাজুল ইসলাম গেছে, তারপর ওই যে সুলতান মাহমুদ সে পদত্যাগ করলো, তারপরে সাইমুম কবির তালুকদার
যে 1 কোটি টাকার ভিডিও তার অডিওটা পাইল, তাকেও আইনমন্ত্রী বলছে পদত্যাগ করো, আর না হলে পুলিশ পাঠাবো, সেও পদত্যাগ করছে। তাইলে দেখেন তো, সৎ লোক জামাত এই বিচারটাকে এই যে শেখ হাসিনারে ফাঁসি দিছে, আরও যাদেরকে সাজা দিছে বা দিব, এখন এই বিচার কি গ্রহণযোগ্য হবো? বাংলাদেশের মানুষের কাছে এই বিচার গ্রহণযোগ্য হবে না, ওই আন্তর্জাতিকভাবে বিচার গ্রহণযোগ্য হবে না। তো বিচারের হিস্ট্রি যেহেতু শুনলেন, এই জন্য আমি বলছি ভিডিওতে যে ওই আদালতের সামনে লিখে দেন যে এখানে টাকার বিনিময়ে মানুষকে সাজা দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও টাকার বিনিময়ে মাফ করে দেওয়া হয়, যাবজ্জীবনের পর আসামিকেও মাফ করে দেওয়া হয়, ওটা লিখে দেন এখানে। তাহলে দুইটা জিনিস এখানে উন্মোচিত হইল। জামাত ক্ষমতা পেলে কি করবে এবার বুঝেন। এর আগে তো যুদ্ধ অপরাধীদের বিচার ওখানে হয়েছে, কোনো বিচার জগতে এরকম কেলেঙ্কারি হয় নাই ভাই, যে ডাইরেক্ট কোটি কোটি টাকা চাইতেছে, ব্যাগ ভরে আনতেছে। শুনছেন কোনোদিন বাংলাদেশের ইতিহাসে এগুলো হয়েছে? এই হলো জামাত। তারা যদি দেশ শাসনের সুযোগ পায়, এই পুরা দেশটাকে খাইয়া ওরা সব পাকিস্তান চলে যাইব। তার প্রমাণ হলো এই বিচারালয়। এই যে আওয়ামী লীগের বিচার করবে, যে গণহত্যাকারীদের বিচার করবে, যে এই বিচারটারই তো পাইন মেরে দিল। এই আদালতের বিচার আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, দেশ বিদেশে কোথাও কেউ মানবে না। জানা পড়ে যে কীভাবে বিচার হইতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।